হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বেড গুছানো দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। শীত যেহেতু কমে আসছে, এই বেড গুছানোর ঝামেলাটাও অনেক কমে আসছে। আসলে শীতের দিনে বেড গুছাতে কিন্তু খুব বিরক্ত লাগে। লেপ, কাঁথা, কম্বল অনেক কিছু গোছাতে হয়। তো সেই ঝামেলা থেকে মুক্তি পাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আলিফাকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমি এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়ে আসছি। এটা হচ্ছে লাল চিংড়ি। এই চিংড়িটা খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু এই চিংড়িটা না সবসময় পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ চোখে পড়ে। তাই যখনই আমার সামনে এই চিংড়িগুলো পড়ে আমি কিনে নিয়ে আসি। 1 কেজি 2 কেজি এরকম করে নিয়ে আসি। তো আজকে দেখলাম যে রাস্তার পাশে এক চাচা এই চিংড়িগুলো নিয়ে বসে আছে। হয়তো আগে অনেক ছিল, বিক্রি করতে করতে শেষ হয়ে গিয়েছে। আমার ভাগে এই 1 কেজিই ছিল। তো চাচার কাছে যা ছিল আমি পুরোটাই মাপ দিতে বললাম। তো একদম কাটায় কাটায় 1 কেজি হয়েছে। আমি তাই 1 কেজি চিংড়ি মাছই নিয়ে এসেছি। আর এনেই এগুলো কাটা শুরু করে দিয়েছি। এগুলো একদম কেটে তারপরে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে আমি বক্সে করে রেখে দিব। এতে করে আমার পুরো মাসে আর কোনো ঝামেলা থাকবে না। অনেক সময় দেখা যায় যে চিংড়ি মাছ নিয়ে আসলে, অনেক সময় না, প্রতি মাসেই আমার চিংড়ি মাছ কেনা হয়, যেহেতু আমি একটু সবজি খেতে বেশি পছন্দ করি। তো শুধু সবজি তো রান্না করলে আর ভালো লাগে না, একটু চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তাই চিংড়ি মাছ প্রতি মাসেই আমার কেনা হয়। দেখা যায় অনেক সময় চিংড়ি মাছ নিয়ে আসলে আমি ওইভাবেই রেখে দেই। যখন রান্না করি তখন বের করে অল্প একটু কেটে তারপরে রান্না করি, আবার খোসাসহ চিংড়ি মাছগুলোকে রেখে দেই। তো অনেক সময় না রান্না করতে গেলে এরকম বিরক্তও লাগে, কিন্তু ওই যে দোষ তো আমারই, আমি যেহেতু কেটে রাখি নাই, তো বিরক্ত আমার লাগলেও সেটা আমাকে সহ্য করতে হবে। তাই ভাবছি যে এই ধরনের কাজ আর কখনোই করব না। একটু কষ্ট হয়েছে 1 কেজি চিংড়ি মাছ একসঙ্গে কাটতে, তারপরেও সারা মাসে আরাম করব, প্রতিদিন আর কি ঝামেলা না করে। তো এরপরে আমি অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি। আর এখন দুপুরবেলা, দুপুরের খাবারের আয়োজন করে নিয়েছি। আজকে দুপুরের জন্য রান্না করেছি, হাঁসের ডিম ভুনা করেছি, তারপরে আলু দিয়ে লাউ শাক রান্না করেছি, সাথে সিম আলু একটা নিরামিষ তরকারি রান্না করেছি। আজকে যা রান্নাবান্না করেছি সব আমার বাবার বাড়ির খাবার দাবার, কারণ আমার বাবার বাড়ি থেকে এই হাঁসের ডিম, তারপরে সিম, লাউ শাক এগুলো আমার ভাবি পাঠিয়েছে। তো সেগুলোই আজকে রান্না করছি। তো খাওয়া দাওয়ার পরে টেবিলটা পরিষ্কার করে থালাবাটিগুলো ধুয়ে এরপর 10 মিনিটের জন্য একটু বেডে গিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। তবে বেশিক্ষণ বেডে থাকি নাই, ওই যে ঘড়ি ধরে ঠিক 10 মিনিটই ছিলাম, কারণ আজকে অনেক কাজের মিশন আছে, সেগুলো আমাকে শেষ করতে হবে। তো গতকাল রাতে আমি রসুন কেটে রেখেছিলাম, সেগুলোই আজকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর মাসের শুরুর দিকটা কিন্তু একটু ঝামেলাই যায় সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে। এই যে মশলা ব্লেন্ডার করে সেগুলো ডিপ করে রাখা একটা ঝামেলা, তারপরে বাজার করে বাজার গুছিয়ে রাখা, মাছের বাজার করে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই মাসের শুরুর দিকটা এরকমের ঝামেলাই যায়। তা আমার রসুন কিন্তু ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আর এগুলোকে আমি ছোট ছোট আইস বক্সে করে ডিপে রেখে ডিপ করে নিব। এরপরে এগুলোকে আইস বক্স থেকে বের করে বড় একটা বক্সে আমি সংরক্ষণ করব। তো আমি সবসময় রান্নাঘরের পুরো মাসের এই কাজগুলো একবারেই করে রাখি, এতে করে কষ্ট অনেকটাই কম হয়। তো আমি এই যে ছোট ছোট আইস বক্সে এখন রসুনগুলোকে আইস করে নিব ডিপ ফ্রিজে রেখে। গত ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছে, আমার ভিডিওর মিউজিক শুনলে নাকি আপুর ব্লগের জেসমিন আপুর কথা মনে পড়ে যায়। আর একটা আপু কমেন্টস করেছে আমি যে মিউজিকটা ব্যবহার করি সেই মিউজিকটার নাম কি, ওই আপু লিখেছে আপু নাকি এই মিউজিকটা ব্লগের জেসমিন আপুর ভিডিওতে আর কি শুনেছে। তো আপু, জানি না আপনি আজকে আমার ভিডিও দেখবেন কিনা, আপনার উদ্দেশ্যে আমি মিউজিকটার নাম আপনাকে বলে দিচ্ছি। আপু, আপনি অডিও লাইব্রেরিতে গিয়ে MIRAGE লিখে যদি সার্চ করেন আপনি কিন্তু এই মিউজিকটা পেয়ে যাবেন। আর ব্লগের জেসমিন আপু যে কতটা ভালোবাসার সেটা কিন্তু আপুদের কমেন্টস পড়লেই বুঝতে পারি। আপু ইউটিউব থেকে হারিয়ে গেছে, কিন্তু আপু এখনও হাজার হাজার দর্শকের মনে বেঁচে আছে। আপুর কথা মনে পড়িয়ে দেয় আমার ভিডিওর এই মিউজিকটা। তো এটা শুনে কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার ভিডিওর মাধ্যমে আপুকে অনেকেই খুঁজে পান।
তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি রসুনগুলোকে আইস বক্সে নিয়ে নিয়েছি। আর আমার যেহেতু এই 4টাই আইস বক্স, তাই এখনও কিন্তু রসুন অনেকগুলো আছে। এগুলোকে হচ্ছে আমি এই ট্রেটায় একটু সমান করে দিয়ে তারপরে হচ্ছে আইস করে নিব। এরপরে হচ্ছে আমি ছুরি দিয়ে কেটে নিব। তো এখানে হচ্ছে আমি 1 কেজি রসুন ব্লেন্ড করে নিয়েছি। আর এখন যেহেতু আদা, পেঁয়াজ, রসুন সব কিছুরই কিন্তু দাম কম, তো এখনও কিন্তু সময় সব কিছু সংরক্ষণ করার। শীতের সবজি তো আছেই, সেই সাথে ধুম পড়ে গিয়েছে পেঁয়াজ, আদা, রসুন ফ্রোজেন করার। অনেক আপুদের ভিডিওতেই দেখতেছি আপুরা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ তারপর গুঁড়ো করে এরপরে সংরক্ষণ করছেন। তা আমার যেহেতু ছাদ নেই বলতে আমাদের বাসার ছাদে ওঠা আর কি যায় না, পারমিশন নেই, কারণ বিল্ডিংটা আনকমপ্লিট, এখনও কমপ্লিট হয় নাই। তো এই জন্য আর কি ছাদের গেট বন্ধই থাকে। তো আমার যেহেতু রোদ নেই, আমি হচ্ছে আদা, পেঁয়াজ, রসুনের গুঁড়াও সংরক্ষণ করতে পারছি না। তো আমি কিন্তু রসুনগুলোকে আইস করার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে এগুলো যতক্ষণে আইস হবে এর মধ্যে হচ্ছে আমি আমার হাতের অন্য যে কাজগুলো আছে সেগুলো করে নিব। গোসল করার পরে যে কাপড়গুলো ধুয়ে রেখেছি সেগুলোর পানি ঝরে গেছে, এগুলো এখন বারান্দায় শুকাতে দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো এখন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর ভালোবেসে যদি প্রতিনিয়ত আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিও দেখবেন, কমেন্টস করবেন, সেই সাথে মনে করে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। হাতে যে টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি, মেয়েও ঘুমাচ্ছে। তো এখন হচ্ছে আমি আদা নিয়ে বারান্দায় চলে এসেছি। বারান্দায় খুব ভালো বাতাস আসতেছে, আর এই ফাল্গুনের বাতাসটা আমার খুব ভালো লাগে। ফাল্গুনের শুরুতেই এই বাতাসটা আমার যখন গায়ে লাগে তখন আমি অন্য একটা জগতে হারিয়ে যাই। এই কারণে বারান্দায় এসে বসে আদাগুলো আমি ছিলে নিচ্ছি। আদা ছেলা হয়ে গেছে, এখন আমি কুচি কুচি করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি এগুলো ব্লেন্ডার করে নিব। আর ওইদিকে হচ্ছে আমার রসুনগুলো আইস হয়ে যাবে, ওগুলো বের করে তারপরে আদাগুলোকে আবার আইস করব, যেহেতু আমার আইস বক্স খুবই কম সেই কারণে। আর মেয়ে ঘুম থেকে ওঠার আগেই এই কাজগুলো করে নিব। তো আদাগুলো ছিলে তারপরে হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি অফ ক্যামেরাতে কিছু পিঠাও বানিয়ে নিয়েছি। আসলে পিঠাগুলো বানানোর সময় যে আমি ভিডিও করব তখন কারেন্ট ছিল না, আর আমার বাসায় কারেন্ট না থাকলে কোনোভাবেই ভিডিও করা পসিবল না, কারণ আমার বাসাটা খুবই অন্ধকার। যাই হোক, অন্য একদিন শেয়ার করব পিঠাগুলো কিভাবে বানিয়েছি। এগুলো হচ্ছে পাক্কম পিঠা। তো পিঠাগুলো হচ্ছে সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্যই হচ্ছে বানিয়েছি। তো এগুলোকে আমি ভেজে তারপরে হচ্ছে চিনির শিরা করে তার ভিতরে ভিজিয়ে নিব। ভিজিয়ে তারপরে এগুলো নরম হয়ে গেলে খাওয়া যাবে। তো চিনির শিরাটা আমি পাশেই করে রেখেছি, ভেজেই হচ্ছে গরম গরম পিঠাগুলো চিনির শিরায় দিয়ে দিব, আর 10 মিনিটের মধ্যেই পিঠাগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। এদিকে হচ্ছে আমার রসুনগুলো আইস হয়ে গিয়েছে, এগুলোকে হচ্ছে আমি এখন বের করে নিব। আমার পরিবারে যেহেতু সদস্য সংখ্যা আমরা কম, তাই কিন্তু আমাদের ঘরে মশলাও কম লাগে। তো আমি এখানে হচ্ছে 1 কেজি রসুন, 1 কেজি আদা তা ব্লেন্ডার করে নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আমার এই মাস চলে গিয়ে আমার রোজার মাসও চলে যাবে। রোজার মাস পুরো না চলে গেলেও অর্ধেক কিন্তু চলে যাবে। তো একবারে হচ্ছে আমার মাস খাওয়ার জন্য, মানে রোজার মাসের জন্য আমার এগুলো সংরক্ষণ করা হয়ে গেল। রোজার মাসটা আমার আরামেই কাটবে ইনশাল্লাহ, আশা করছি। তো অনেকগুলোই কিন্তু আইস হয়েছে আর কেটে নেওয়ার পরে। তো আমি খুব সাবধানে কাটছিলাম যাতে আমার ট্রেটা নষ্ট না হয়, সেজন্য। তো আমি কিন্তু ছোটো ছোটো টুকরা করে রসুনগুলোকে কেটে নিয়েছি, মনে হচ্ছিল যেন সুজির হালুয়া কাটতেছি। আর এদিকে আইস বক্স থেকে হচ্ছে টাক দিয়ে দিয়ে আমি রসুনের আইসগুলো বের করে নিচ্ছি। তো আমার মেয়ে একবার এসে সে হচ্ছে একটা নিয়ে মুখে দেওয়া ধরছিল, ও ভাবছিল আর কি আমি লেবুর আইস করেছি, আমি লেবুর রস বের করে এভাবে আইস করে রাখি।
তো মুখে দেওয়ার আগেই নাকের কাছে নেওয়ার সাথে সাথে গন্ধ পেয়ে আবার ফেলে দিয়েছে। তো আমি খুবই হাসি দিয়েছিলাম। তো আমি দেখছিলাম যে ও আর কি ও কী করে। তো এখনও যখন ভয়েস দিচ্ছি তখনও আর কি হাসি পাচ্ছে। আর এইখান থেকে হচ্ছে লাল আইস ট্রেটা থেকেও আমি ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে বের করে নিলাম। এরপরে অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো পেঁয়াজ বসে বসে কুচি করে নিয়েছি। ওই যে আগেই বলেছি আজকে কিন্তু অনেকগুলো কাজের মিশনে আমি নেমেছি, যেগুলো আমি শেষ করব, তাতে আমার যত কষ্টই হোক। তো আমার বসে বসে এগুলো কাটতে খুব কষ্ট হচ্ছিল। তো একটু উঠে দাঁড়িয়েছি, হেঁটেছি, এরপরে আবার কেটেছি। তো এখানে হচ্ছে একটা বক্সে আমি নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রাখবো, প্রতিদিন রান্নার কাজে ব্যবহার করব। আমি তো যেহেতু সকালবেলা রান্না করি, আর সকালবেলা পেঁয়াজ মরিচ কেটে রান্না করাটা একটু ঝামেলাই হয়ে যায়। আমি সবসময় আগের দিন রাতেই সব কিছু গুছিয়ে রাখি। তো তারপর দেখা যায় অনেক সময় রাতেও সময় হয় না। তো সেজন্য হচ্ছে যখন আর কি ওই সময়টা হবে যে রাতেও কেটে রাখার সময় পাই না, তখন হচ্ছে এগুলো বের করে এখান থেকে নিয়ে তারপরে রান্না করব। আর যখন সময় থাকবে তখন তো কেটেই আমি রান্না করব সঙ্গে সঙ্গে। আর বাকি পেঁয়াজগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, ওই যে রোজার মাসের জন্য। রোজার মাসে এভাবে পেঁয়াজ কুচি করা থাকলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না করা যায়। যেহেতু রোজার মাসে কিন্তু রান্নার ঝামেলাটা একটু বেশিই থাকে। রান্নার মানে ভাত খাওয়ার জন্য তরকারি রান্না করার ঝামেলাটা কম থাকলেও ইফতারি আর সেহরি খাওয়ার কিন্তু ঝামেলাটা একটু বেশিই থাকে। তো আমি অনেকগুলো পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি, একদম পুরো এক বক্স হয়ে গিয়েছে। এগুলো আমি ডিপে রেখে দিব। তো এগুলো যে শুধু রোজার মাসে খাবো সেটা না, রেগুলার খাওয়ার সময় যেদিনকা দেখবো একদমই পেঁয়াজ আমার কাটতে ইচ্ছা করছে না, সেদিন আবার এখান থেকে নিয়ে আমি রান্না করব। এদিকে আমার আদাগুলো কিন্তু আইস হয়ে গিয়েছে। আদাগুলোকেও আমি আইস ট্রে থেকে বের করে একটা বক্সে নিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।